This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. ফাইনালের এই পর্বে আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা রয়েছি, আমার সঙ্গে দীপও রয়েছে নিউজ রুম থেকে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে খবর বড়, কোন খবর বড়? ভারতীয় নৌসেনার পরাক্রমে ভীত পাকিস্তান, এটাই এই মুহূর্তে সবথেকে বড় খবর। আরব সাগরে আইএনএস বিক্রান্ত মোতায়েন, কাল থেকে 7 দিন ধরে মহড়া নৌসেনার। পরীক্ষা হবে ক্ষেপণাস্ত্রর। 7ই মে কারওয়ার উপকূলে নৌ মহড়া। আরব সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়ে হম্বিতম্বি করছিল পাকিস্তান, আর এবার তাই ভারতের নৌসেনার মহড়ায় বুক কাঁপছে জঙ্গিদের মদতদাতা প্রতিবেশী দেশের। এই মুহূর্তে শান্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি আরো একটু বিস্তারিত ছবিটা আমাদের সামনে তুলে ধরবেন। শান্ত, একদমই দেখো, এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রান্ত, যেটা কিন্তু ভারতীয় নৌবাহিনীতে অত্যন্ত শক্তিশালী, শুধু নয় প্রযুক্তির দিক থেকেও দেশের যে কোনো যুদ্ধবাহী বিমানবাহী যে জাহাজগুলো রয়েছে সেগুলোকে হার মানাবে। সেই এয়ারক্রাফট ক্যারিয়ার এবার আরব সাগরে মোতায়েন করলো ভারতীয় নৌবাহিনী। একই সঙ্গে 5 থেকে 6টি শক্তিশালী ডেস্ট্রয়ার রয়েছে, 8টি ফ্রিগেট সহ একাধিক যুদ্ধজাহাজ মোতায়েন করা হলো আরব সাগরে, যেখানে মূলত নৌবাহিনী প্রশিক্ষণ চালাবে, নৌবাহিনী মহড়া চালাবে। এই মূলত আরব সাগরকে পাকিস্তানকে বার্তা দিতে। পাকিস্তান পেহেলগাঁও ঘটনার পর পাকিস্তান নৌবাহিনী এই আরব সাগরে মোতায়েন হয়েছিল, তার থেকে ঠিক 80 নটিক্যাল মাইল দূরে কিন্তু ভারতীয় নৌবাহিনীর যাবতীয় শক্তিশালী যুদ্ধজাহাজগুলো এখন মোতায়েন রয়েছে। আগামী 7 দিন তারা মূলত মহড়া চালাবে, একের পর এক মিসাইল ফায়ার করবে। এই মিসাইল ফায়ারের মাধ্যমে পাকিস্তানকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করবে ভারত, যে 1971-এর যুদ্ধে করাচি পোর্টের কি অবস্থা হয়েছিল সেটা সবাই জানে। পাকিস্তানের চাপ বাড়ানোর কৌশলটা একেবারে বুমেরাং হয়ে যাচ্ছে, তাই তো? একদমই, পাকিস্তান শুধুমাত্র 1 থেকে 2টি যুদ্ধজাহাজ থেকে তারা ফায়ার করেছিল, অথবা তুরস্কর হেলিকপ্টার ক্যারিয়ার বা যুদ্ধবিমান এনে তারা নিজেদের শক্তি দেখানোর চেষ্টা করছে। কিন্তু ইন্ডিয়ার কাছে, ভারতের কাছে যা রয়েছে, অর্থাৎ এয়ারক্রাফট ক্যারিয়ার এবং আইএনএস কলকাতা, আর এইসব দেখেই পাকিস্তানের বুক কাঁপছে। শান্ত, তোমাকে ধন্যবাদ। আপনারা জানেন কি ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে রাজ্যগুলির কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে যে বিপদের সময় যে সংকেত, যে সাইরেন, সেই সাইরেন বাজানোর জন্য প্রস্তুত থাকতে হবে, তার মক ড্রিল করতে হবে। আর শহর কলকাতায় শেষবার থানাগুলি থেকে এই সাইরেন বেজেছিল 1971-এ ইন্দো পাক যুদ্ধের সময়। সেই সাইরেন বাজানোর যন্ত্রগুলি এখন কি অবস্থায় আছে সেগুলি খতিয়ে দেখতে দায়িত্ব দেওয়া হয়েছে থানাগুলির আধিকারিকদের। এই মুহূর্তে কথা বলবো, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সুজয় রয়েছেন। সুজয়, কলকাতা শহরের থানাগুলি কি এই বিপদের সংকেত, যে সাইরেন, সেই সাইরেন বাজানোর জন্য প্রস্তুত? কি অবস্থায় রয়েছে সাইরেন বাজানোর যন্ত্রগুলো? দেখো, এক কথায় বলতে গেলে সেই এয়ার রেস সাইরেন বা কলকাতার থানাগুলিতে যেগুলি ইনস্টল করা হয়েছিল 1971-এর যুদ্ধের সময়, যেগুলি বসানো হয়েছিল, সেগুলি এক কথায় বলতে গেলে অকেজো হয়েই রয়েছে। তার কারণ বেশিরভাগ থানাতেই এই যে যন্ত্র, এই বিশেষ যন্ত্র এখন কাজ করে না। 2021-এ যখন সোমেন মিত্র পুলিশ কমিশনার ছিলেন, সেই সময় তিনি লালবাজার এবং সংলগ্ন কয়েকটি থানাতে এই যন্ত্র সারিয়ে সেটাকে ব্যবহার করেছিলেন, সেটাকে মহড়া হিসেবে ব্যবহার করা হয়েছিল। তার পরবর্তীতে কিন্তু আর ব্যবহার করা হয়নি। তবে 2022-এ বটতলা থানাতে এই যন্ত্র থাকার পর সেই যন্ত্র ঠিক করেন তৎকালীন যিনি ওসি ছিলেন দেবাশিস দত্ত। তার পরবর্তীতে মুচিপাড়া থানাতেও এই যন্ত্র ঠিক করা হয়েছিল। কিন্তু এখন প্রত্যেকদিন সকাল 9টায় এই যন্ত্র বাজানো হয় শুধুমাত্র মানুষকে জানানোর জন্য, সময়টিকে মানুষকে জানানোর জন্য। কিন্তু এই ধরনের বিপদ সংকেত হিসেবে এখনো ব্যবহার করা হয় না। যদি পুলিশের কাছে এই ধরনের কোনো নির্দেশিকা আসে তাহলে এই যন্ত্রগুলিকেই কিন্তু সাইরেন হিসেবে ব্যবহার করা যেতে পারে। কিন্তু মুষ্টিমেয় কয়েকটি থানাতেই এই যন্ত্র রয়েছে যা কাজ করছে, আপাতত 2টি থানায় কাজ করছে। বাকি থানাগুলির ক্ষেত্রে কিন্তু যদি মানুষকে সতর্ক করতে হয় তার কোনো বন্দোবস্ত নেই। বেশ, বুঝতে পেরেছি সুজয়, অনেক ধন্যবাদ তোমাকে। এতক্ষণে একটা কথা তো আপনারা জেনেই গেছেন যে 1971-এর ভারত পাক যুদ্ধের পর এই প্রথমবার আগামীকাল দেশ জুড়ে অসামরিক মহড়া হতে চলেছে, এবং যুদ্ধ পরিস্থিতিতে ঠিক কি করতে হবে আর কি করা যাবে না, সাধারণ মানুষকে সে নিয়ে সচেতনতার পাঠ দিতে কাল
দেশ জুড়ে অসামরিক মহড়া। রাজ্যগুলিকে বার্তা ইতিমধ্যেই পাঠানো হয়েছে। বিমান হামলার সময় সতর্কতামূলক সাইরেন ব্যবস্থা সক্রিয় রয়েছে কিনা দেখার জন্য, পাশাপাশি রাতে হামলার ক্ষেত্রে যুদ্ধ বিমানের খবর পাওয়া মাত্র যাতে হঠাৎ করে সমস্ত আলো নিভিয়ে দিয়ে ক্র্যাশ ব্ল্যাকআউট বলা হয় এই সময়টাকে, ক্র্যাশ ব্ল্যাকআউট করে শত্রু বিমান বাহিনীকে বিভ্রান্ত করে দেওয়া যায় তারও মহড়া সেরে রাখতে বলা হয়েছে। পাশাপাশি ভারত পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার আবহে সম্ভাব্য হামলা থেকে যথাসম্ভব ক্ষয়ক্ষতি এড়াতে গুরুত্বপূর্ণ ভবন, সেতু, অয়েল ডিপো, রেল স্টেশন, বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলো, সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যথাসম্ভব প্রস্তুতি সেরে রাখতে রাজ্যগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। বুধবার গোটার দেশের সঙ্গে এই বাংলার 23 জেলার অন্তত 31 জায়গাতেও এইরকমই মহড়া বা মক ড্রিল হতে চলেছে। তার জন্য এই রাজ্যের 31টি জায়গাকে চিহ্নিত করা হয়েছে যে সমস্ত জায়গায় এই মক ড্রিল বা যুদ্ধের যে মহড়া সেই মহড়া হবে। সব থেকে বেশি মহড়া কোথায় হতে পারে? সব থেকে বেশি মহড়া হতে পারে উত্তরবঙ্গে। কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, শিলিগুড়িতে মক ড্রিল হবে। আলিপুরদুয়ার, হাসিমারা, বালুরঘাটেও কাল মক ড্রিল হতে পারে। যে জায়গাগুলো স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলোতেই এই মক ড্রিল হবে। জলঢাকা, মাথাভাঙা, কালিম্পংও মক ড্রিল হতে পারে। পাশাপাশি দুর্গাপুর, হলদিয়াতেও মক ড্রিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আসানসোল থেকে আমাদের সহকর্মী চন্দ্রশেখর রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আমি চন্দ্রশেখরের সঙ্গে কথা বলবো। চন্দ্রশেখর, মক ড্রিলের জন্য তোমার যে জেলা, তুমি যেখানে রয়েছে এই মুহূর্তে, সেখানে প্রস্তুতির কোনো ছবি দেখতে পাওয়া যাচ্ছে কি? দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে নির্দেশিকা জারি হয়েছে তাতে দেখা যাচ্ছে যে আগামীকাল থেকে মকড্রিল শুরু হবে। তার মধ্যে আসানসোল, দুর্গাপুরের নাম রয়েছে। যদিও পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ইতিমধ্যে জানিয়েছেন যে তাদের কাছে এখনও পর্যন্ত রাজ্যের তরফ থেকে কোনো নির্দেশিকা আসেনি, তবে সেন্ট্রালের মানে স্বরাষ্ট্র মন্ত্রকের যে নির্দেশিকা তাদের নজরে রয়েছে। কিন্তু আসানসোল, দুর্গাপুর কেন মকড্রিলের জায়গা সেটা একটু বুঝিয়ে দিই। কারণ আসানসোল, দুর্গাপুর এমন একটা জায়গা যেখানে ইন্ডাস্ট্রিয়াল জোন বলা হয়। এখানে বেশ কিছু তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, এখানে ইস্পাত শিল্প রয়েছে, দুর্গাপুরের বুকে সরকারি ইস্পাত শিল্প রয়েছে, বানপুর ইস্পাত শিল্প রয়েছে এবং শিল্পাঞ্চল এলাকা, কয়লাঞ্চল এলাকা, মাইথন ড্যাম রয়েছে, এখানে পাঞ্চেত ড্যাম রয়েছে। অর্থাৎ অন্য এরকম একটা গুরুত্ব রয়েছে। যদি আকাশপথ থেকেও কখনো হামলা হয় তাহলে কিন্তু শুধু শহর বা গ্রামে যে লাইটিং ব্যবস্থা শুধু তাই নয়, এই সমস্ত ইস্পাত বড় বড় শিল্প কারখানার যে লাইটিং বা আলো যা উপর থেকে দেখা যায় তা একেবারেই ধন্যবাদ তোমাকে। নজর রাখো। আমাদের আরো এক সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে, কনিষ্ক রয়েছেন আমাদের সঙ্গে পূর্ব মেদিনীপুর থেকে। কনিষ্ক, তোমার এলাকায় পূর্ব মেদিনীপুর জেলায় কোলাঘাটে মক ড্রিল হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রস্তুতির কোন রকম ছবি, সাধারণ মানুষ তাদের বক্তব্য পাওয়া যাচ্ছে কি? কারণ শেষবার এইরকম মহড়া বা এইরকম পরিস্থিতি তৈরি হয়েছিল 1971 সালে। গত 50 বছরে এরকম পরিস্থিতি গোটা বাংলা আর দেখেনি। দেখো দীপ, একদমই তুমি যে কথাটা বললে, অর্থাৎ 71 সালের যে পরিস্থিতি ছিল তখনকার যে স্মৃতি, সেই স্মৃতি এখন অনেকটাই কিন্তু মন্থর হয়েছে। কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ জেলা পূর্ব মেদিনীপুর। একদিকে তুমি যদি দেখো হলদিয়া শিল্পাঞ্চল সহ হলদিয়া, এখানে নৌবাহিনীর যে মহড়া জায়গা রয়েছে, তার অফিস রয়েছে এবং তার এখান থেকে অর্থাৎ হলদিয়া কোস্টগার্ডের পক্ষ থেকে যে পুরো এলাকা নজরদারি করা হয় সেটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। শিল্পাঞ্চল এলাকা রয়েছে সেটা যেমন গুরুত্বপূর্ণ বিষয়, তার পাশাপাশি কিন্তু জেলার প্রবেশদ্বার অর্থাৎ কোলাঘাট, সেখানে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। সেই বিষয়গুলোর কথা কিন্তু ইতিমধ্যেই প্রশাসনের নজরে রয়েছে। অর্থাৎ বিগত যদি 50 বছর, যেমনটা তুমি বললে 50 বছর যদি পিছিয়ে যেতে হয়, যদি কোনো কারণে আকাশপথে হামলা হয় বা সেক্ষেত্রে কি কি করণীয়, সেই সংক্রান্ত সমস্ত তথ্য ইতিমধ্যেই কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম থেকে পাশাপাশি সেনার যে আধিকারিকরা তারা উপস্থিত থাকবেন। সমগ্র জায়গাগুলোতে কোন কোন বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া হবে বা বিগত দিনে কি কি ঘটনা ঘটেছিল সেই সব পুরনো স্মৃতি কিন্তু স্মৃতিচারণ করা হবে। সেখান থেকে নজর রাখো। আমরা আপনাকে দেখাচ্ছি এই মুহূর্তে আপনার টেলিভিশন স্ক্রিনে যে গোটা দেশ জুড়ে ইতিমধ্যে বুধবারে যে মক ড্রিল হতে চলেছে তার মহড়া, তার একটা প্রস্তুতি খতিয়ে দেখার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। গোটা দেশের ছবি যেমন আপনাদের দেখাচ্ছি, আমাদের রাজ্য উত্তরবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা মালদা, চিকেন স্নেকের খুব কাছাকাছি, যে চিকেন স্নেকের শত্রুদের সব সময় নজর থাকে, সেই মালদা জেলা থেকে আমাদের প্রতিনিধি সুব্রতোষ পাঠানো বিশেষ প্রতিবেদন এই মুহূর্তে দেখাবো আপনাদের।
সিভিল ডিফেন্সকে ইতিমধ্যে সতর্ক করে দেওয়া হয়েছে। মালদা জেলা এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে যার একদিকে বিহার, একদিকে ঝাড়খণ্ড, অন্যদিকে ভারত বাংলাদেশ সীমান্ত। শুধু তাই নয়, বিহার ঝাড়খণ্ড হয়েও সড়ক পথে খুব সহজেই নেপালে পৌঁছে যাওয়া যায়। আর সে কারণেই এই মালদাকেই বারবার জঙ্গিরা করিডোর হিসেবে ব্যবহার করেছে। শুধু তাই নয়, টার্গেটেও থেকেছে এই মালদায়। যদি ওপর দিয়ে বিমান যায় তাহলে দ্রুত মানুষদের সেখান থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা দ্রুত করতে হবে, মানুষজনকে সতর্ক করতে হবে। আপনারা ঘরে বাড়ি বাড়ি গিয়ে সতর্ক করতে হবে তাদেরকে যে আপনারা লাইট জ্বালাবেন না, যদি কোথাও আগুন লেগে যায় সেখান থেকে মানুষজনকে তাড়াতাড়ি উদ্ধার করে পাঠাতে হবে। তারপরে আপনার পার্শ্ববর্তী যেসব আছে মানে গ্রামের লোকগুলোকে আগে থেকে অ্যালার্ট করে দিতে হবে যে সবাইকে সজাগ করে থাকতে হবে, কারণ বাংলাদেশের সঙ্গে আমাদের ভারতের কিছুদিন আগেই একটা ঝামেলা হয়েছিল, তো বিশেষ করে আরও সতর্ক হওয়া। এর পাশাপাশি কোথাও আগুন লাগলে দ্রুত ব্যবস্থা নেওয়া, এই সমস্ত কিছুই যাতে খুব তাড়াতাড়ি করা যায়, দ্রুত করা যায়, সে কারণেই কিন্তু তাদেরকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। মালদা থেকে ক্যামেরায় মুজিব বর্ষাকের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। যেখানে মক ড্রিলের কথা হচ্ছে সেখানে যুদ্ধ হলে কিভাবে রক্ষা, সচেতনতার সেই পাঠ দিতে আমরা দেখলাম উড়ির একটা স্কুলকে মক ড্রিল সেখানে করা হলো। TV9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট দেখুন। सीधी तस्वीरें दिखा रहे हैं कि किस तरह स्कूल के बच्चे जो है उनको ड्रिल कराया जा रहा है कि अगर शेलिंग की स्थिति होती है, पाकिस्तान की तरफ से ये इलाका शेलिंग से प्रभावित होता है, तो उन्हें किस तरह अपनी सेफ्टी जो है वो सुनिश्चित करनी है। क्योंकि यहाँ जिस इलाके में सेफ्टी बंकर नहीं है या बच्चे स्कूल में मौजूद हैं, तो वो या किसी टेबल कुर्सी या किसी ऐसी जगह पर नीचे छुप जा सकते हैं जहाँ पर वो शेलिंग से बच सकते हैं, बाहर नहीं निकलना है। ये तमाम बच्चे जो हैं इनको ये सिखाया जा रहा है। ये बच्चे जो हैं दूसरे बच्चों को डेमो दे रहे हैं कि किस तरह क्लास से निकलते हुए किसी टेबल या कुर्सी के नीचे जो है छुप जाना है। तो ये तमाम बच्चे जो है लगातार ये सीख रहे हैं कि किस तरह सरहद पर जो है अपनी सेफ्टी एंश्योर करनी है। कैमरा पर्सन सैयद मुर्तज़ा के साथ इरफान कुरैशी, TV9 भारतवर्ष, लाइन ऑफ कंट्रोल, उड़ी। স্থলপথের পাশাপাশি জল সীমান্ত এবার গর্জে উঠবে ভারত। ভারতীয় নৌসেনা দেখাবে তাদের শক্তি। 7ই মে আমাদের কর্ণাটকের কারওয়া উপকূলে সেখানে ভারতীয় নৌসেনা দেখাবে তারা কতটা প্রস্তুত যুদ্ধের জন্য। সেখানে যুদ্ধ জাহাজ থেকে ভারতের যে ক্ষেপণাস্ত্রগুলি রয়েছে, যেগুলি ভারতের সম্পদ, ভারতীয় নৌসেনার সম্পদ, সেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা দেখা হবে। আরব সাগরে শুরু হয়েছে ভারতীয় নৌবহরের গর্জন। সাগরের নিরাপত্তা বলয় তৈরি ভারতীয় নৌসেনার। একবার নির্দেশ পেলেই পাকিস্তান ধ্বংসের সুনামি আছড়ে পড়া এখন সময়ের অপেক্ষা। ভারতীয় নৌবাহিনীর গর্জনেই পাকিস্তান বুঝে গেছে নৌযুদ্ধে তারা ভারতের সামনে দাঁড়াতে পারবে না। তবু আতঙ্কে পাল্টা নৌমহড়া শুরু করে পাকিস্তান। সেই মহড়ায় নিম্নমানের যুদ্ধজাহাজ আর সাবমেরিনগুলোকে জলে নামায়। 30 এপ্রিল থেকে 2রা মে পর্যন্ত এই মহড়া চলে। কিন্তু আরব সাগরে ভারতের নৌমহড়া শেষ হয়নি। ভারত জাহাজ ধ্বংসকরা ক্রুজ মিসাইলের পরীক্ষাও চালায়। সেই ছবি পাকিস্তানে আতঙ্ক ছড়িয়েছে, কারণ পাকিস্তানের কাছে এত লম্বা পাল্লার কোনো ক্রুজ মিসাইল নেই। পাকিস্তানের এই উদ্বেগ আরও বহুগুণ বাড়িয়ে দিয়ে 7ই মে থেকে ক্ষেপণাস্ত্র মহড়া শুরু করবে ভারত। ভারত আর পাকিস্তানের নৌসেনা আরব সাগরে একে অন্যের খুব কাছাকাছি যুদ্ধ মহড়া করছিল। পাকিস্তান সেই মহড়া থেকে পিছু হটেছে। কিন্তু ভারতীয় নৌসেনা এবার 7ই মে কর্ণাটকের কারওয়ার উপকূলে মিসাইলের মহড়া শুরু করবে। মহড়া চলবে সকাল 8:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। আরব সাগরে 390 কিলোমিটার দূর পর্যন্ত আছড়ে পড়বে নৌসেনার ছোড়া মিসাইল। এর জন্য নৌবাহিনী নোটাম জারি করেছে। এর জন্য ভারতের নেভাল ডাইরেক্টরেট এক আদেশ জারি করেছে, যেখানে বলা হয়েছে সমুদ্রের যে এলাকায় মহড়া চলবে সেখানে পাকিস্তানি পতাকাবাহী কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না। আর তা যদি হয় তাহলে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তাহলে কি বলা যায়? বলা যায় যে 1971-এর স্মৃতি ফিরল 2025-এ। যুদ্ধ প্রস্তুতির মধ্যেই কাল দেশ জুড়ে মহড়া। যুদ্ধ হলে কিভাবে নিজেকে রক্ষা, তার মক ড্রিল করলো TV9 নেটওয়ার্ক। करो सब आ जाओ, चाहे कोई बड़ी बात नहीं है। बैठ जाओ। नियरेस्ट पॉसिबल जगह अपने आप को सिक्योर करे। इतनी जर्नल नॉलेज, इतनी लॉजिकल नॉलेज हम सबके पास है।
गलती ये ना करे कि खड़े होकर देखे कि मैं क्या करूं। ये वाली सिचुएशन नहीं आनी चाहिए। ये पूरी मॉक ड्रिल का मतलब ही यही है, अलर्ट रहिए, कुछ तो करिए। अगर जब दिमाग काम करना बंद हो जाए तो ये जरूर कर लीजिएगा। ये भी अपना सर नीचे रखना है और सर के ऊपर हाथ रखना है। और स्क्रीन प्लीज मत छूइए, स्क्रीन से थोड़ा हट जाइए, स्क्रीन से थोड़ा आगे आ जाइए। आप लोग कांच के पास नहीं रहना, ये बताया है ना, वही आप रहिए, वही रहिए। ये सिचुएशन है यहाँ पर। सुमित और मनीष आप आगे आइए, आप यहाँ आइए। सुमित और मनीष। सुमित, लेकिन जैसा हमने कहा इजराइल और यूक्रेन और उस कंट्री में आप होकर आए जहां पर ऐसे इंफ्रास्ट्रक्चर है, सर बता रहे हैं इंडिया में इंफ्रास्ट्रक्चर नहीं तो ऐसा करना चाहिए। क्या हमारे यहाँ भी ऐसा कुछ इंफ्रास्ट्रक्चर डेवलप करने पे बात हो रही है? देखिए बॉर्डर बिल्कुल मनीष आप देखिए ऑलरेडी है आपके शहर में जो मेट्रो स्टेशन है वो आपका सबसे बड़ा शेल्टर है। तो अगर आपके आसपास मेट्रो स्टेशन है तो आप मेट्रो स्टेशन के अंदर चले जाइए, क्योंकि वो मेट्रो स्टेशन अंडरग्राउंड या मेट्रो स्टेशन जो ऊपर बना हुआ है? मेट्रो स्टेशन अंडरग्राउंड, ऊपर वाला नहीं। ऊपर वाला तो सबसे ज्यादा खतरा होता है वहाँ पर। आपका जो अंडरग्राउंड मेट्रो स्टेशन है वो आपके शहर का सबसे बड़ा शेल्टर होम है। तो आपको कैसे शेल्टर लेना है, कैसे जब वहां सायरन बजे, कैसे ड्रोन अटैक हो तो क्या करना है, हाई राइज में रहते हैं तो नीचे उतर के क्या करना है, कैसे अगर आप किसी भीड़ भाड़ वाली जगह में है तो सबको क्या करना है, इन सब ने बड़ी बखूबी से, बड़े अच्छे तरीके से आपको जो ये दिखाया है, ये आपके लिए बहुत जरूरी है। আর এই ভারত পাকিস্তান যুদ্ধের আবহে আরো নিষিদ্ধ হচ্ছে আমাদের দেশের সীমান্ত, তার কারণ বিএসএফ এ দুটি নতুন 16টি নতুন ব্যাটালিয়ন যুক্ত হতে চলেছে। সব মিলিয়ে অন্তত 17,000 জওয়ান এই সবকটি নতুন ব্যাটালিয়নে অর্থাৎ 17টি নতুন ব্যাটালিয়নে যুক্ত হতে চলেছে, যার ফলে একটা কথাই বলাই যায় শুধু নতুন জওয়ান পাওয়া নয়, এর পাশাপাশি দুটি নতুন কমান্ড ফিল্ড হেডকোয়ার্টার তৈরি হচ্ছে। একটি পশ্চিম কমান্ডে তৈরি হবে ওয়েস্টার্ন কমান্ডে, পাকিস্তানের দিকে আরেকটি মণিপুরে তৈরি হবে বাংলাদেশ সীমান্তের কমান্ডে। কাপুরুষ পাকিস্তান, তার আরও একটা নমুনা সামনে এলো। সীমান্তের এপারে কি হচ্ছে, তথ্য গতিবিধি হাতাতে মোবাইল নেটওয়ার্কের ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিয়েছে পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখায় মোবাইলে ধরা পড়ছে তারই প্রমাণ। এলওসি থেকে টিভি9 এর প্রতিনিধি অঙ্কিত ভাটের এক্সক্লুসিভ প্রতিবেদন। अब बॉर्डर के आसपास और लाइन ऑफ कंट्रोल के आसपास के इलाकों में पाकिस्तान ने अपनी मोबाइल फ्रीक्वेंसी की जो है उसकी रेंज जो है वो बढ़ा दी है। इसके सबूत हम आपको दिखाने की कोशिश करेंगे। ये तस्वीरों में आप साफ तौर पे देख सकते हैं। ये देखिए, ये जोंग 2G, ये PK यू फोन, जैज़ 4G, उसके साथ साथ यहाँ पे जोंग 4G, टेलीनॉर PK। ये ऐसे सबूत हैं जो साफ तौर पे दिखाते हैं कि किस तरीके से पाकिस्तान ने अपने जो मंसूबे हैं वो नापाक मंसूबे जो है वो यहाँ पर साफ तौर पे उसके देखने को मिल रहे हैं और अपने मोबाइल फ्रीक्वेंसी की जो रेंज है उसको यहाँ पर बढ़ा दी है ताकि यहाँ पर पता चल सके कि क्या कुछ हो रहा है। लेकिन इन सब के बीच पाकिस्तान एक बार फिर एक्सपोज होता हुआ नज़र आ रहा है। लगातार पाकिस्तान के प्रयास है कि एक तरफ लाइन ऑफ कंट्रोल पर जो वायलेशन है वो सीज फायर वायलेशन है वो की जा सके, तो वहीं दूसरी तरफ पाकिस्तान ये प्रयास कर रहा है कि यहाँ पर लाइन ऑफ कंट्रोल और या फिर सीमा के आसपास के इलाकों में जो रेंज है उसको बढ़ाया जा सके। ये जब भी कोई ऐसे हालात बनते हैं तो ये अपनी रेंज जो है ये बढ़ा देते हैं। तो जैसे कि हमारे इधर गांव में भी टावर लगा है, लेकिन उसकी रेंज तो गांव के बाहर नहीं जाती है। लेकिन बड़े अफसोस की बात है कि जो पाकिस्तान का ऐसे समय पे अपनी जो ये एक रेंज बढ़ा देता है ताकि यहाँ के लोगों की, यहाँ के जो BSF है उनकी एक्टिविटी का पता कर सकेंगे वो क्या हो रहा है। भारत पूरी तरीके से तैयार है, पाकिस्तान की किसी भी नापाक साजिश को यहाँ पर कामयाब नहीं होने दिया जाएगा। कैमरा पर्सन अनुदीप शर्मा के साथ अंकित भट्ट, टीवी9 भारतवर्ष के लिए। ইসলামাবাদের লাল মসজিদ পাক তালিবানদের ঘাঁটি, সেখানকার লাল মসজিদের ইমাম তিনি বলছেন যে এই যুদ্ধ ধর্মের যুদ্ধ নয়, এই যুদ্ধে কেউ যেন পাকিস্তানের হয়ে অস্ত্র না ধরে এমনই বার্তা ভেসে আসছে ইসলামাবাদের লাল মসজিদ থেকে। খাইবার পাখতুনখোয়ার ইমাম বলছেন তিনি যখন জেলে ছিলেন পাশতুন স্বাধীনতা সংগ্রামীর জেলবন্দীরা প্রার্থনা করতেন
ভারত যেন আক্রমণ করে। তার কারণ পাক সেনাবাহিনীর সিনিয়রদের যৌন নির্যাতনে কয়েক মাসে আত্মঘাতী হয়েছেন আরহাম রাজা হায়দার জঙ্গেজি। সুইসাইড নোটে লিখে গেছেন বালোচ এবং ভারতীয় সেনা যেন তাদের বদলা নেয়। পাকিস্তানের ভেতর কোটি কোটি নিপীড়িত মানুষ ভারতের হামলার প্রতীক্ষায়। এদিকে পাকিস্তানে গৃহদাহ, একদিকে পাক তালিবান, অন্যদিকে বালুচ লিবারেশন আর্মি। জোড়া সাঁড়াশি চাপের মুখে ইসলামাবাদ। যুদ্ধের আগেই পাকিস্তান ভেঙে টুকরো টুকরো। কিছুদিন আগে পাকিস্তানের একটি গোটা শহর দখল করেছিল বালুচ লিবারেশন আর্মি। এবার খাইবার পাখতুনখোয়ায় পাক সেনার বাংকার এবং পোস্ট দখল করলো বিএলএ। পোস্ট দখল করে পাকিস্তানের পতাকা খুলে নিজেদের পতাকা লাগায় বালুচ লিবারেশন আর্মির সদস্যরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সেই ভিডিওর সত্যতা যাচাই করেন TV9 বাংলা। একদিকে যখন পাকিস্তানের ঘুম কেটেছে বালুচ লিবারেশন আর্মি, ঠিক তখনই খাইবার পাখতুনখোয়ায় পাক সেনার বিরুদ্ধে তুমুল লড়াই চালাচ্ছে পাক তালিবান বাহিনীও। আরেকদিকে জলে বেসামাল পাকিস্তান, আর বাজারে সেখানে তো কাঁপুনি ধরে গেছে। পাক সরকার ব্যস্ত জঙ্গিদের পুষতে। জনতা কি পেল তার দায় পাক সরকারের নেই। বাজারে গিয়ে পাকিস্তানের জনতার কাল ঘাম ছুটে যাচ্ছে। ভারত রপ্তানি বন্ধ করতেই বাজারে আরো আকাল। আর এর পাশাপাশি পাকিস্তানের শেয়ার বাজারেও নেমেছে ব্যাপক ধস। বিদেশি বিনিয়োগকারীরা হাত গুটিয়ে নিচ্ছেন। পাকিস্তান কোথায় যাবে জানে না কিন্তু এখন। দেশ অপেক্ষায় বসে কবে পাকিস্তানকে সবক শেখাতে পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে ভারত। দেশের প্রধানরা দেশকে একাধিকবার আশ্বস্ত করেছেন যোগ্য জবাব দেওয়া হবে। देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। সামরিক শক্তি লড়াইয়ের আগেই যদিও ভারত যোগ্য জবাব দেওয়া শুরু করে দিয়েছে। ভারতের একের পর এক কূটনৈতিক স্ট্রাইকে নাজেহাল হয়ে পড়েছে পাকিস্তান। কার্যত দিশা হারাতে শুরু করেছে তারা। কয়েকদিন আগেই পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি ছিন্ন করেছে ভারত, আর তাতেই নাজেহাল অবস্থা পাকিস্তানের বাজারে। ভারত থেকে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিস আমদানি করে পাকিস্তান। তার মধ্যে আছে চাল, ফল, সবজি, চা, মশলা, চিনি, তৈলবীজ, পশুখাদ্য, ডেয়ারি পণ্য, প্লাস্টিক পণ্য, ফার্মাসিউটিক্যাল পণ্য, ওষুধ, নুন, মোটর পার্টসের মতন একাধিক পণ্য। ভারত রপ্তানি বন্ধ করে দেওয়ায় পাকিস্তানের সাধারণ বাজারে কাঁপুনি শুরু হয়ে গেছে। সূত্রের খবর, চালের দাম প্রতি কেজি 350 টাকার বেশি। শাক, সবজি, আটা, ফলের দাম আকাশ ছোঁয়া। মুরগির দাম প্রতি কেজি 800 টাকারও বেশি। সোজা কথায় পাকিস্তানের সাধারণ মানুষের হাল নাজেহাল। সিন্ধু জলচুক্তি বাতিল করেছে ভারত, ফলে পাকিস্তানের সিন্ধু অববাহিকায় চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। ভারত থেকে রপ্তানি করা যাচ্ছে না, ফলে পাকিস্তানের সাধারণ মানুষ কি খাবেন তার কোনো সদুত্তর পাক সরকারের কাছে নেই। তারা মজে আছে জঙ্গিদের নিয়ে। পাকিস্তানের শেয়ার বাজারের হালও বলার মতন নয়। প্রতিদিন মুখ থুবড়ে পড়ছে পাকিস্তানের শেয়ার বাজার। মুখ ফিরিয়ে নিচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা। পেহেলগাঁও হামলার পর থেকে প্রায় 10% পতন পাক শেয়ার বাজারে। 70 থেকে 80 হাজার কোটি টাকার ক্ষতি পাকিস্তানের বাজারে। উল্টো দিকে ভারতের শেয়ার বাজার চনমনে। সেন্সেক্সের লাভ 500 পয়েন্ট, প্রায় 24,500 পয়েন্ট স্পর্শ নিফটির। বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে লম্বা লাভ সূচকের। দেশে বাড়ছে বিদেশি মুদ্রার ভান্ডার, বাড়ছে টাকার দাম। সন্ত্রাসবাদকে মদদ দেওয়া পাকিস্তান ব্যবসা বাণিজ্য কতটা বিপাকে তার প্রমাণ তৃতীয় পক্ষের আশ্রয় নেওয়া। ভারত বাণিজ্য বন্ধ করায় ফেসে গেছে পাকিস্তানের $500 মিলিয়ন পণ্য। সরাসরি পণ্য ভারতে পাঠানো যাবে না, তাই তৃতীয় কোনো দেশের মাধ্যমে এই পণ্য ভারতে পাঠাতে মরিয়া পাকিস্তান। কিন্তু হাই অ্যালার্ট জারি করে রেখেছে ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড। তৃতীয় কোনো দেশের মাধ্যমেও পাকিস্তানের পণ্য ভারতে ঢুকবে না। সন্ত্রাসবাদে মদদ দেওয়া পাকিস্তান এখন কুল খুঁজে পাচ্ছে না। ভারতের বাণিজ্য স্ট্রাইকের মোকাবিলা করা যাবে কিভাবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পেহেলগাঁওতে যারা হামলা চালিয়েছে আমরা আগেই আপনাদের জানিয়েছি তারা পাক কমান্ডোদের কাছ থেকে SSG ট্রেনিং পাওয়া।
সেই কমান্ডোরা উত্তর কাশ্মীরের গভীর ঘন জঙ্গলে লুকিয়ে রয়েছে এমনটাই মনে করা হচ্ছে। এখনো পর্যন্ত তাদের খোঁজে যৌথ বাহিনী সেনাকে সঙ্গে নিয়ে তারা গোটা জঙ্গলে এই মুহূর্তে চিরুনি তল্লাশি চালাচ্ছে। আর এই চিরুনি তল্লাশিতে ড্রোন সহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে যৌথ বাহিনী। पहलगाम आतंकी हमले के बाद जहां एक तरफ लगातार जम्मू कश्मीर में हाई अलर्ट है, वहीं दूसरी तरफ सुरक्षा को चाक चौबंद किया जा रहा है। इस समय आप देख सकते हैं हम हाई टेरन इलाके में मौजूद हैं और ये इलाका बिल्कुल गुलमर्ग की हसीन वादियों से सटीक इलाका है। और ये देख सकते हैं स्पेशल ग्रुप के जवान जो है वो यहाँ पर लगातार इन तमाम जगहों को सुरक्षित बना रहे हैं। आप देख सकते हैं कि किस तरह यहाँ पर सर्चेस की जा रही है, क्योंकि आसपास का इलाका घना है, ऊंची पहाड़ियां हैं, जंगल है और इस जंगल के बीचों बीच जिस तरह लगातार आतंकी गतिविधियां देखने को मिली, उसके चलते इस पूरे इलाके को सुरक्षित किया जा रहा है। और आप देख सकते हैं कि किस तरह एसओपी के तहत हमारे स्पेशल फोर्सेस के जवान लगातार इन तमाम आसपास के स्ट्रक्चर्स को और इस इलाके में जिस तरह लगातार सुरक्षा बढ़ा दी गई है, उसके चलते ये जवान जो है इसी तरह तैनात है और इन हसीन वादियों को सुरक्षित ये यहाँ पर कर रहे हैं। और कोशिश ये है कि कोई भी संदिग्ध गतिविधि अगर हो उसको वक्त पर टाला जाए। हम भी इस स्पेशल फोर्स की टीम का हिस्सा इस समय है और कोशिश कर रहे हैं देश को ये दिखाने की कि किस तरह हमारे बहादुर वीर सपूत जवान कश्मीर घाटियों में मौजूद है और तमाम जगहों को ये सुरक्षित बना रहे हैं। खास तौर पर पर्यटन स्थल के आसपास के जो जंगल है या वहाँ के आसपास जो हट्स है, स्ट्रक्चर्स है, वहाँ पर इसी तरह सर्च की जा रही है ताकि कोई आतंकी या संदिग्ध यहाँ पर ना छुपा हो। ये देख सकते हैं लगातार आगे बढ़ते हुए ये तमाम स्पेशल फोर्स के जवान आगे बढ़ते हुए ये सुनिश्चित कर रहे हैं कि आगे सब कुछ ठीक ठाक है और बाकी जो जवान है वो आसपास के इलाके में, चाहे वो जंगल हो या मेन जो इलाका है इस पूरे पर्यटन स्थल का, वहाँ पर पेट्रोलिंग कर रहे हैं। इस तरफ आगे थोड़ा बढ़ते हुए मेरे कैमरा पर्सन अगर दिखाने का प्रयास करेंगे तो ये स्ट्रक्चर जो है यहाँ पर पर्यटन स्थल के पास में है, इसलिए यहाँ पर इस स्ट्रक्चर पर यह इंश्योर किया जा रहा है कि यहाँ कोई संदिग्ध मौजूद ना हो। एक बात स्पष्ट है कि पर्यटकों को डरने की कोई ज़रूरत नहीं है, वो कश्मीर के पर्यटन स्थल पर आ सकते हैं और यहाँ पर जॉइंट फोर्सेस के जवान, स्पेशल फोर्सेस के जवान, बीएसएफ, सीआरपीएफ, जम्मू कश्मीर पुलिस, सेना तमाम इलाकों में तैनात हैं और इन इलाकों को सुरक्षित कर रही हैं। कैमरा पर्सन सैयद मुर्तज़ा के साथ इरफान कुरैशी, TV9 भारतवर्ष, नॉर्थ कश्मीर। আরো কিছু খবর বলি আপনাদের। শিলিগুড়ির মাটিগাড়ায় সেখানে পাকিস্তান মোড় নাম ছিল একটা জায়গার, নতুন নাম হলো, এই নাম বদল করে নাম দেওয়া হয়েছে ভারত মাতা মোড়। যুদ্ধের আবহে পাকিস্তান মোড়ের নাম বদলে জোরালো দাবি উঠেছিল। ভারত মাতার পুজো করে নতুন নামকরণ হিন্দু মহামঞ্চের, নতুন নাম দিয়ে পড়লো পোস্টার। পুলিশের খাতাতে পাকিস্তান মোড় মাদক কারবারের জন্য কুখ্যাত। গোটা কলোনি পাকিস্তান কলোনি নামেই পরিচিত ছিল। নাম বদলের দাবি জানিয়ে ভিডিওকে স্মারকলিপি দেয় হিন্দু মহামঞ্চ। জমায়েত করে জাতীয় সঙ্গীত গেয়ে ভারত মাতা মোড় নামে একটি পোস্টার লাগিয়ে দেয় হিন্দু মহামঞ্চের কর্মী সমর্থকরা। এলাকায় একটা মোড়ের নামকে আমাদের শত্রু দেশ পাকিস্তানের নামে মৌখিক আখ্যা দেওয়া হচ্ছিল, তাই আমরা এটা বহুদিন ধরে শুনে আসছি। স্থানীয় প্রশাসনকে অনেকবার ভার্বালি বলা হলেও এই এলাকার নাম পরিবর্তন হয়নি। তাই আজ স্থানীয় নাগরিকদের সহমতে তাদের সাথে আমরা সকালে আসি, কথা বলে এই জায়গার নাম বিশ্বাস কলোনি সেটাই রাখা হচ্ছে। খালি এই মোড়ের নামটা আমরা আজ ভারত মাতা মোড় হিসাবে রাখার জন্য ভিডিওর কাছে আবেদন করব। আর এটা যাতে মৌখিক প্রচার হয় সেই জন্য আমরা এখানে ভারত মাতা মোড় হিসাবে একটা স্টিকার লাগিয়ে গেলাম। এই এলাকার নাম বিশ্বাস করা হলেও বাস্তবে লোকমুখে এই এলাকার পরিচিতি পাকিস্তান মোড় বা পাকিস্তান কলোনি নামে। টোটোয় অটোয় যাত্রীরা যাতায়াত করেন, এই মোড়কে পাকিস্তান মোড় হিসেবে বলেন। বাসিন্দারা লজ্জা পান। সমস্ত ধর্ম নির্বিশেষে এলাকার বাসিন্দারা বলছেন তারা দীর্ঘ সময় ধরে এই এলাকায় থাকেন, তারা মনে প্রাণে আদ্যপান্ত ভারতীয়। কিন্তু এই এলাকাকে চিহ্নিত করা হয় পাকিস্তান মোড় বা পাকিস্তান কলোনি নামে। ভারত পাক যুদ্ধের আবহে এখন এই মোড়ের নাম পাল্টানোর দাবি তুলছেন স্থানীয় বাসিন্দারা। তারা চাইছেন হয় এই এলাকাকে এর যে আসল নাম অর্থাৎ বিশ্বাসপাড়া নামে পরিচিত করা হোক, অথবা নতুন কোনো নামকরণ হোক এই গোটা এলাকার। কারণ লোকমুখে এই এলাকা পাকিস্তান কলোনি চিহ্নিত হওয়ায় তারা
বিভিন্ন সময়ে বারংবার নানা ঘটনায় কার্যত অস্বস্তির মুখে পড়ছেন। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, মাটিগাড়া।